Actually, this is our lecture 21. আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব, this would be our last topic from our for our final term examination. Still we are focusing on the chapter 5 from our reference book. Most probably in last class we discussed about the labor market indicator. আমরা দেখেছিলাম যে লেবার মার্কেটে তিনটা ইন্ডিকেটর আছে, মানে আমরা লেবার মার্কেটে নিয়ে স্টাডি করা শুরু করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে ওখানে তিনটা ইন্ডিকেটর আছে এবং সেই ইন্ডিকেটর গুলো আমরা ক্যালকুলেশনের যে জায়গাগুলো, অর্থাৎ আমরা দেখেছিলাম যে আনএমপ্লয়মেন্ট রেট বা এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, ফ্রম দোজ পার্ট উই ক্যান প্রেডিক্ট অ্যাবাউট এ লেবার মার্কেট ইন অ্যান ইকোনমি। এটা এই জন্যই হচ্ছে কি এটাকে আমরা মানে ইন্ডিকেটরস হিসেবে একটা দেশের লেবার মার্কেটে কিরকম আছে সেটা সম্পর্কে জানা, এবং এটা দেখা যায় যে ওভারঅল যে ইকোনমি সেটার উপর একটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য আমরা এটাকে বলছি যে ইটস দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। তো এটা নিয়ে পড়েছিলাম এবং আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে পড়েছি, যে হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট। দেন আমরা যখন আনএমপ্লয়মেন্ট আমাদের কিছু কনফিউশন ছিল, তো সেটার কারণে আমরা একটা টেবিল দেখেছিলাম। সেই টেবিলটা থেকে আমরা দেখেছিলাম যে পপুলেশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, ফার্স্টে ওয়ার্কিং এজ পপুলেশন, দেন ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজড, then working age population divided in two parts, labor force and not in labor force. It actually based on your willingness. If you are willing to do the job, then you are in the labor force, and if you are not willing, then you are not in the labor. Then the labor force is divided in two parts again, employed and unemployed. Employed হচ্ছে যারা কাজ পাচ্ছে তারা employed, আর যারা অ্যাকচুয়ালি কাজ পাচ্ছে না তারা unemployed। এখানে আমরা এইভাবে দুটো ভাগ করলাম। তো এরপরে আমরা যেটাতে চলে গিয়ে যাব, আমরা তারপরে আনএমপ্লয়মেন্টের ক্লাসিফিকেশনটাও পড়েছিলাম যে ম্যাম আগের ওই চার্টটা কি ম্যাম ওখান থেকে ম্যাম একটু যদি ব্যাকে আসতেন। বলো এটা এটা জি 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 ম্যাম এখান থেকে, হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম এখান থেকে হচ্ছে আমাদের ওই মানে লেবার ফোর্সটা যেটা ম্যাম, এটা হচ্ছে ম্যাম এটা উইলিং এর উপরে না ম্যাম এটা? আপনার যদি উইলিংনেস থাকে কাজ করা তখন আপনি লেবার ফোর্সে আসবেন। যেমন আমি যখন ক্লাসে বলছিলাম যে সহজে আমি আপনাকে আনএমপ্লয়েড বলতে পারবো না, বিকজ স্টিল আপনি কিন্তু লেবার ফোর্সে বিলং করেন না। যদি আমি আরো ক্লাসিফিকেশন ওয়াইজ স্টুডেন্টদেরকে আমরা বলি দে আর নট ইন দ্য লেবার ফোর্স, বিকজ তাদের এখন পর্যন্ত কাজ করার ইচ্ছা নাই, তারা নিজেদেরকে স্কিল করছে বা কাজ করার জন্য নিজেকে প্রিপেয়ার করছে, সো দে আর নট ইন দ্য লেবার ফোর্স। যখন হচ্ছে গিয়ে আপনাদের কাজ করার হচ্ছে গিয়ে উইলিংনেসটা চলে আসবে তখন আপনারা লেবার ফোর্সে আসবেন, এবং দেন যদি আপনি কাজ পান তাহলে আপনি এমপ্লয়েড, না পেলে আনএমপ্লয়েড, এরকম। জি জি ম্যাম। ম্যাম আরেকটা এখানে কোশ্চেন ম্যাম, হ্যাঁ মানে হ্যাঁ এই অবশ্যই। চার্ট থেকে কি ম্যাম মানে কোনো ম্যাম কোশ্চেন হবে না না ম্যাম? না, এটা এখান তো থেকে কোনো কোশ্চেন হয় শুধু না। ম্যাম এটা এটা চার্ট এটা দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, বিকজ হচ্ছে গিয়ে যখন আমরা ম্যাথসটা করি লেবার মার্কেট ইন্ডিকেটরে, ওই জায়গায় অনেক জায়গায় আমরা ওই যে ওয়ার্কিং এজ পপুলেশনটাকে কেন ধরেন টোটাল সাম হিসাবে নিচ্ছি বা কোনো জায়গায় পপুলেশনটাকে টোটাল সাম হিসাবে নিচ্ছি, এই জায়গাগুলো কনফিউজড হয়েছে। ওটা ক্লিয়ার হবে না, এই চার্টটা দেখে নিলে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, আমরা যখন এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বের করছি, হ্যাঁ, তখন কিন্তু দেখবেন যে আমি লেবার মানে আমরা যেটা খুব কমন একটা ফর্মুলা শিখেছিলাম যে রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম মাল্টিপ্লাই বাই 100। সো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওতে আমরা রিলেটেড টার্ম হিসেবে নিয়ে ফেললাম হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কিং এজ পপুলেশন। তো তখন তো একটা কোশ্চেন আমার আসতেই পারে যে কেন আমি ওয়ার্কিং এজ পপুলেশন নিলাম, কেন লেবার ফোর্স নিলাম। তো এই টেবিলটা একটু দেখলে ওই কোশ্চেনের জায়গাগুলোতে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে কেন এটা এইভাবে নিচ্ছি ওইভাবে নিচ্ছি। এই ক্লিয়ার গুলো হওয়ার জন্য আমরা আসলে এই টেবিলটা দেখেছি। এটা মানে যদি জাস্ট আউট নলেজ বাড়ানোর জন্য আপনাদের। আচ্ছা, এরপরে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে দ্য ক্লাসিফিকেশন অফ এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট। আমরা আনএমপ্লয়মেন্ট ক্লাসিফিকেশনটা পড়েছিলাম। ওখানে আমরা দেখেছিলাম দেয়ার আর 4 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট: frictional, cyclical, structural and natural. Frictional means it's a such unemployment that means you're looking for new job, or you try to enter in the job market, or আপনার কোনো কারণে আপনি জব সুইচ করতে যাচ্ছেন, or লাইক আপনার যে জবটা ছিল সেখান থেকে আপনার স্যাক করা হচ্ছে। তো এই সিচুয়েশনে যে আনএমপ্লয়মেন্টটা অ্যারাইজ হয় সেটাকে আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলছি। এরপর আসে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টে ছিল যে মার্কেটে যদি স্ট্রাকচারাল কোনো চেঞ্জেস আসে সেটার কারণে যে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, লাইক আপনার যদি এখানে যেটা আমরা দেখি যে কনজিউমারদের প্রেফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটার কারণে মার্কেটে ডিমান্ডে একটা চেঞ্জ আসতে পারে, তো সেখানে
তখন স্ট্রাকচারাল চেঞ্জের জন্য হচ্ছে গিয়ে একটা আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, অর হচ্ছে গিয়ে লোকেশন সুইচ করার জন্য দেখা যাচ্ছে যে কিছু জায়গার মানুষ মানে কিছু জায়গার স্কিল লেবার তারা দে লুজ দেয়ার জব, এটার কারণে আমরা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলতে পারবো। অনেক সময় দেখা যায় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আহ কিছু সেক্টরের হচ্ছে কি জব ক্রিয়েশন মানে জব ক্রিয়েশন হয় না, সেখানে লেবার আনএমপ্লয়েড হয়েছে, সেগুলোকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়েছিলাম। ফাইনালি ছিল হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। It's a type of unemployment which related with the cycle. That means in the same period, the same time, you will be unemployed. Like we can talk about the agri labor in Bangladesh. So agri labor দের আমরা ক্ষেত্রে দেখেছিলাম যে একটা সিজনের শেষে, সিজন যখন স্টার্ট হয় দেন ওই সিজনটার শেষে দেখা যায় যে তারা আনএমপ্লয়েড হয়ে থাকে, মানে দেখা যায় যে তখন তাদের কোনো কাজ থাকে না, দো দে আর নট আনস্কিল, বা দেখা যায় যে স্কিল হওয়ার পরেও তারা ওই সময় একটা 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 পিরিয়ড অফ টাইমের জন্য তারা আনফরচুনেটলি আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনটাকে আমরা বলছি সাইক্লিক্যাল আনএমপ্লয়েড। আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো, দিস ইজ টোটালি এ নিউ টপিক হুইচ ইজ ইনফ্লেশন। আমি রিকোয়েস্ট করবো যে আজকে আমরা যাতে একটু খাতা কলম নিয়ে বসি। সো যেটা আমরা ম্যাথসও করবো। So inflation actually related with the price level. That means when there is a changes in the overall price level. সম্পূর্ণ একটা দেশের প্রাইস লেভেলের মধ্যে আমরা একটা চেঞ্জেস দেখতে পারবো, তখন সেটাকে আমি বলবো হচ্ছে কি ইনফ্লেশন। So when there is a increase in average price level, অর্থাৎ গড়পড়তা পুরো প্রাইস লেভেলটাতে একটা আমি বৃদ্ধি পাওয়া দেখবো যে এখানে প্রাইস লেভেলটা বেড়ে যাচ্ছে, that thing is called inflation. And the opposite of inflation is deflation. That means when there is a overall decrease in price level, that is deflation. So for example, in current Bangladesh the inflation rate is 6%. তা আমি এটাকে আমার হিসাবের সুবিধার্থে আমি জাস্ট এটাকে 10% ধরে নিচ্ছি, তাতে হচ্ছে কি আমার সুবিধা হবে বুঝাতে। তো বাংলাদেশের ইনফ্লেশন রেটটা হচ্ছে গিয়ে 10%, which means the overall price level actually increased by 10%, which means একটু দেখি বুঝে নেই। Suppose the product I purchased 100 টাকা last year, ওই প্রোডাক্টের প্রাইসটা এখন যেহেতু ইনফ্লেশন দেখা দিচ্ছে 10%, ওই প্রোডাক্টের প্রাইসটা এই 100 টাকা 10% বেড়ে যাবে। তো 100 টাকা 10% মিনস 110 টাকা হয়ে যাবে। এভাবে এটা যে শুধু আমার উপরে ইম্প্যাক্ট ফেলবে তা না, এটা ওভারঅল সবাই যারা যারা ওই ওই ইকোনমিটা বিলং করে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই 10% করে প্রাইস লেভেলটা বাড়তে থাকে। এখন ধরেন সাপোজ আমি ধরলাম এটা প্রাইস ছিল হচ্ছে 1 কিলো রাইস, এখন আমি 1 কিলো রাইসের জায়গায় এখন হচ্ছে 1 কিলো সুগার পারচেস করতে যাচ্ছি। তো 1 কিলো সুগার যখন আমি পারচেস করতে যাচ্ছি, আমি 1 কেজি সুগার যখন পারচেস করতে চাই, সাপোজ এটার দাম হচ্ছে 50 টাকা, তো লাস্ট ইয়ার 50 টাকা ছিল, এখন আমাদের দেশে 10% ইনফ্লেশন দেখা দিল। তো 10% ইনফ্লেশন যখন দেখা দিল, তাহলে 50 টাকার 10% which means 5 টাকা। তো 50 প্লাস 5 55 টাকা আমার কিন্তু পেমেন্ট করতে হবে 1 কিলো সুগার পারচেস করার। তো ইনফ্লেশন হলে যেটা প্রবলেমটা যেটা আমরা প্রবলেম না মানে আমরা যেটা বুঝতে পারছি, দ্যাট মিন্স উই আর গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বাট উই আর পেইং মোর। আমরা কিন্তু একই প্রোডাক্ট পাচ্ছি, মানে 1 কিলো সুগারই দেখেন পারচেস করছে, কিন্তু ইনফ্লেশনটা যখন বাড়ছে, সাপোজ যদি ইনফ্লেশন আরো বাড়ে 10% এর জায়গায় যদি 20% হয়ে যায় বা 50% হয়ে যায়, তখন দেখা যাবে আমার প্রাইস লেভেল কিন্তু আরো বাড়তে থাকবে ওইটার সাথে অ্যাডজাস্ট করে। সো আমি সেই ওয়াইজ তখন বেশি বেশি পেমেন্ট করবো, এরকম হবে। তো এখন আসি, ইনফ্লেশন যখন দেখা দেয় এটা কিন্তু একটা প্রোডাক্টের উপরে মানে আমি বলছিলাম ওভারঅল প্রাইস লেভেল উইল ইনক্রিজ, হুইচ মিনস আমার সুগারের প্রাইস বাড়বে, আমার রাইসের প্রাইস বাড়বে, মিট, ভেজিটেবল, অল বেসিক নিড অর লাক্সারি প্রোডাক্ট, আপনি ইনফেরিয়র গুডস বলেন আর নর্মাল গুডস বলেন, সবকিছুই কিন্তু দাম ওই হারে বাড়তে থাকবে, বাট উই আর কনজিউমিং দ্য সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। তাহলে এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে গিয়ে যে যখন ইনফ্লেশন দেখা দিচ্ছে, actually we are paying more but we are getting the same amount of product. But if there is inflation, it doesn't mean your income will increase. Your income will be as it is like the last year. Like আমি এখন যেটা ফিল করি যে আমি এখন ডিসেভিংস আছে, আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলি যে আমার অবস্থা ভালো না, ডিসেভিংস আছে। আমি এটা কিভাবে বুঝি? বিকজ আমার ইনকাম লাস্ট ইয়ারও যা ছিল, লাস্ট 2 ইয়ার্স যা ছিল তাই আছে, এখানে কিন্তু কোনো ইনক্রিজ হয়নি। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার মানে এখানে যেটা হয়েছে যে আমার কিন্তু ওভারঅল যে মানে আমার যে প্রাইস লেভেল বাড়া, যেটা প্রাইস লেভেল প্রোডাক্টের কিন্তু প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে। সো আমার দেখা যাচ্ছে যে আমি নর্মাল আগে যেখানে ধরেন আমার ট্রান্সপোর্টেশন কস্টিং পার ডে
ছিল হচ্ছে ধর 300 টাকা, এখন এই ইনফ্লেশনের কারণে সবকিছু মানে বাস ফেয়ার বেড়েছে, তো রিক্সা ফেয়ার বাড়বে, উবার কস্ট বলে যেটাই আমি ইউজ করি না কারণ সবকিছু কিন্তু বাড়বে ইনফ্লেশনের কারণে। তো আমার কিন্তু সেখানে কস্টিং বেড়ে গেছে, এবং কস্টিং বেড়ে জিনিসটা যেটা হয়েছে যে আমি এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ইনকাম অ্যাজ ইট ইজ আছে, আমি সেম ট্রান্সপোর্টে ইউজ করছি, সেম ডিস্টেন্সটাই ট্রাভেল করছি, বাট আই হ্যাভ টু পে মোর। লাইক আমি আগে আহ, একটা একটা জাস্ট ক্যালকুলেশন বলি, আমি রিক্সা করে আসতাম একটা ডিস্টেন্স, ওই রিক্সা করে ওই ডিস্টেন্সটুকু আসতে আমার খরচ হতো খুব বেশি হলে 60 টাকা, এখন সেই ডিস্টেন্স আমি রিক্সা করে আসি হচ্ছে গিয়ে আপনার 100 টাকায়। তো এই যে আমি আমি 40 টাকা বেশি পে করতেছি, কিন্তু আমার কিন্তু ইনকাম বাড়ছে। তো ইনফ্লেশনটা যখন দেখা দিবে তখন যেটা এরকমই হবে যে আমি বেশি পে করছি, বাট আই এম গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, আমি আগের মতো ওই রিক্সা রাইডটাই নিচ্ছি কিন্তু আমি বেশি পেমেন্ট করছি। এভাবে শুধু আমাকে না, এটা সবাইকে এটা পেমেন্ট করতে, তো দ্যাটস ওয়াই ইনফ্লেশনটাকে কিন্তু আমরা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ধরে নিচ্ছি, কজ এটার ইম্প্যাক্টটা আমি আপনি সবার উপরে পড়ে। আচ্ছা, সামওয়ান রেইজ হ্যান্ড, ইয়া, ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন। কেউ একজন প্রশ্ন করেছে, মানে কেউ একজন হ্যান্ড রেজ করেছে, আমি নোটিস করিনি কে করেছেন। ম্যাম সিটি তো 4টা নিমের বলছিলেন না ম্যাম, এটা তো ব্রেকার রুম থেকে সিটি কাউন্ট করুন সিটি বলছিলেন। রিলেটেড কোশ্চেন এগুলা নিয়ে এখন না বলি, এখন যে টপিকটা পড়াচ্ছে এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? ওকে ম্যাম। সিটি আদার্স এগুলা নিয়ে পরে কথা বলবো। এখন যদি হ্যান্ড রেজ করা দরকার, এখন যদি কোনো টপিক রিলেটেড প্রবলেম থাকে ডেফিনেটলি হ্যান্ড রেজ করবেন। আর ক্লাস ব্যতীত অন্য কোনো বিষয় হলে প্লিজ এটা যখন আমরা যে ক্লাসের শুরুতে বা শেষে কথা বলি, ডিসকাশন গুলো করি তখন করি, কারণ পড়ানো একটা ফ্লো থাকে বা একটা বোঝার একটা ফ্লো থাকে, এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে ইনফ্লেশন, বুঝলাম ইনফ্লেশনের কনসেপ্টটা আই থিঙ্ক ক্লিয়ার। এখন ইনফ্লেশনের কারণে যেটা হয় যে একটা ইকোনমিতে ইনভেস্টমেন্ট ফল করে বা আমরা একটা ডিসেভিংস এ চলে যাই, এটা রিজনটা নিশ্চয়ই তারা বুঝতেই পারলেন। যেমন আমি আমার একটা এক্সাম্পল দিলাম, সাপোজ আমি 100 টাকা আমার পার ডে আর্নিং ছিল, এখন 100 আমি লাস্ট ইয়ারে। ম্যাম একটু আবার বলবেন, আমি মনে হয় এটার কানেকশন স্টেবল না সেজন্য শুনতে পারিনি। আচ্ছা, সো আমি বলছি, সো ধরেন সাপোজ আমার পার ডে আর্নিং ছিল 100 টাকা লাস্ট ইয়ার, এখন ওই সময় যে ইনফ্লেশন রেট ছিল সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমার সবকিছু বেসিক নিড এন্ড আদার সবকিছু ফুলফিল করতে আমার 90 টাকা ধরেন পার ডে এক্সপেন্ডিচার ছিল, তাহলে আমি সেভ করলাম কত, 10 টাকা পার ডে। এটাকে আমার সেভিংস, এই টাকায় আমি পরবর্তীতে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবো। এখন কোনো কারণে বাংলাদেশে ইনফ্লেশন বেড়ে গেল, 10% হয়ে গেল, এখন আমার তো ইনকাম 100 টাকাই আছে, আমার যে ইনকাম বাড়বে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ধরে নিও ইনকাম বাড়ে, তো 100 টাকাই আছে, এখন 90 টাকা 10% হুইচ মিনস 99 টাকা আমি এখন 9 টাকা, 90 টাকা 10% 9 টাকা, সো 90-র সাথে 9 প্লাস করে আমি পেলাম হচ্ছে 99 টাকা। সো দিস 99 টাকা নাও মাই এক্সপেন্ডিচার। তো আগে লাস্ট ইয়ারে যখন ইনফ্লেশন রেট লাইক 1% ছিল, আই সেভ 10 টাকা, but now when the inflation rate has increased to 10%, now I can save only 1 টাকা per day. So when the inflation rate will increase, though as because your income will not increase, so in that cases you will face this kind of scenario, that is this savings. আপনার দেখা যাবে যে আপনি কিন্তু ডিসেভিংস এর দিকে যাওয়া শুরু করবেন, সেভিংসটা। এখন এখানে আরো একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম, যেমন এটা আমরা আর একটা দেখবো যে করোনার সময়, এখন এটার ইম্প্যাক্ট একটু কমে আসছে, করোনার মানে যখন খুব বেশি হচ্ছে গিয়ে আপনার এফেক্টেড এর রেটটা বেশি ছিল, তখন যেটা হয়েছিল আমরা এটা খুব দেখতাম, আমি টিভি ওপেন করলেই দেখতে পেতাম যে এরকম যে মানে সবারই একই কথা যে হুম হুম পাস নিচ্ছি। হ্যাঁ, সো যেটা তখন যেটা দেখা যেত সেটা হচ্ছে গিয়ে যে আপনার টিভি ওপেন করলে দেখবেন যে একটা বিষয়, সেটা হলো যে আপনার খুব কমন একটা কেউ বলবে যে আর নাই, তারপরে হচ্ছে আর্নিংস নাই, তারপরে হচ্ছে সেভিংস ভেঙে থাকছি, এবং পরবর্তীতে তখন আমরা যখন সাপোর্ট করতে পারছি না তখন আমরা কিন্তু মানে ব্যাকওয়ার্ড, আমরা হচ্ছে গিয়ে গ্রামে ব্যাক করে যাচ্ছে বা এরকম এরকম বলছি। তো এটা আসলে কেন হচ্ছিল, কারণ আমরা যখন ইনফ্লেশনটা দেখলাম, মানে যখন করোনার অ্যাকচুয়ালি সংক্রমণের হারটা অনেক হাই ছিল, ইনফ্লেশন রেটটা এতটাই হাই হয়ে গিয়েছিল যে লাইক প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের কিন্তু তখন দাম বেশি ছিল।
ইনফ্লেশনটা এমন ভাবে বৃদ্ধি পাচ্ছিল যে আমরা ওই সিচুয়েশনে সার্ভাইভ করতে পারছিলাম। তো যখন আমি আমার ইনকাম থেকে সাপোর্ট করতে পারি, যেমন এখানে আমি দেখালাম যেমন 100 টাকা, সেখানে আমি 99 টাকা স্পেন্ড করছি, হতেই পারে ইনফ্লেশন রেট যদি এখানে 10% জায়গায় 20% হয়ে যেত, তাহলে হিসেব করে দেখেন আমার কিন্তু স্পেন্ডিং হতো 108 টাকা পার ডে। মানে 108 টাকা পার ডে মানে কিন্তু আমার সেভিংস অলরেডি আমি ডিসেভিংস, অর্থাৎ নেগেটিভ 8 টাকা আমি হচ্ছে কি মানে বাকি এই 8 টাকা আমি কোথা থেকে আমি আসি, হয়তো আমার সেভিংস ছিল, সেই সেভিংস থেকে নিয়ে আসি, এটাই বলছে যে আমার ডিসেভিংস চলে যায়। তো সেভিংস ছিল সেখান থেকে নিয়ে আসি। তো কোনো না কোনো একটা ভাবে আমি সেখানে সাপোর্ট দিচ্ছি, যখন দিতে পারবো না তখন কি হবে, তখন আমি কিন্তু ব্যাক ফায়ার করবো, মানে আমি অন্য ইলিগাল ওয়ে থেকে আর্নিং করার চেষ্টা করবো, অথবা আমি অ্যাকচুয়ালি লেবার মার্কেট স্কিপ করে দেবো না, আমি আর সার্ভাইভ করতে পারছি না। এরকম একটা জায়গায় চলে আসে, ইনভেস্টমেন্ট তো দূরের কথা, সার্ভাইভ করতে পারছি না। এই সিচুয়েশন গুলো হয়। তো এরপরে আই হোপ ইনফ্লেশনের বিষয়টা আমরা বুঝতে পারছি কিছুটা, এবং কেন এটার কারণে ডিসেভিংস এ আমরা থাকি সেটাও কিছুটা হলে বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে ওয়াই ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন আর প্রবলেম, মানে এটা থেকে যে আমরা যে প্রবলেম, এটাকে যে আমরা একটা সমস্যা বলছি, এটা কেন সেটা নিয়ে কথা। ইনফ্লেশন আর ডিফ্লেশন আর প্রবলেম বিকজ, আমার কথা কি একদম ক্লিয়ার না? ম্যাম ক্লিয়ার, তবে মাঝে মানে সঙ্গে একটা কেমন নয়েজ আসতেছে, ইকো টাইপ কিছু একটা, মানে রোবট টাইপ কথাবার্তা শোনা যাচ্ছে। আমরা তো ক্লিয়ার শুনছি ওসামা। এখন ঠিক আছে? জি ম্যাম এখন ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে জি কি ম্যাম নয়েজ এখন ঠিক হবে? কারণ হচ্ছে কি আমি টিচার্স রুমে আছি, আরো 2-3 জন স্যার ম্যাডাম ক্লাস নিচ্ছেন, তো এই নয়েজটা আসবে, কিন্তু আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা? ম্যাম এখন ঠিক আছে, কিন্তু তখন ম্যাম অন্য একটি সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে। জি ম্যাম, অনেক আস্তে আস্তে কথাগুলো আসতেছিল আর কেমন জানি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে চলে আসি why inflation is a problem. Inflation and deflation both are problem in an economy. So কেন এটা হচ্ছে এটাতে চলে যেত। তো ফার্স্ট প্রবলেম we are facing, আমরা এটা বই থেকে পড়ছি এবং এটা আপনারাও বই থেকে পড়বেন। The first problem we are facing, that is it will redistribute the income. So how it will redistribute the income, দেখেন এখনই আমি বলছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমার ইনকাম ছিল 100 টাকা, as it is 100 টাকাই আছে, আমার একটা সময় স্পেন্ডিং ছিল হচ্ছে 90 টাকা যখন ইনফ্লেশন ছিল না। দেন আমার যখন এই বছর 10% ইনফ্লেশন দেখা দিল, আমি 99 টাকা হচ্ছে গিয়ে আমার কনজাম্পশন চলে আসলো। তো আমার সেভিংস কমে 10 টাকা থেকে অনলি 1 টাকাতে হয়ে গেল। তো এই যে অতিরিক্ত আমি 9 টাকা খরচ করলাম, এই টাকাটা কার কাছে গেল? অতিরিক্ত যে টাকাটা আমি খরচ করলাম, এটা কার কাছে গেল, কি মনে হচ্ছে? ম্যাম এটা কোম্পানির প্রফিট। কোম্পানির কাছে চলে যাচ্ছে, বা আরো একটু যদি ন্যারো ডাউন করি তাহলে এটা হচ্ছে কি প্রোডিউসারদের কাছে, যারা প্রোডাক্ট গুলো তৈরি করছে, তাই না, তার কাছে চলে যাচ্ছে, মানে টাকাটা কিন্তু আমার কাছে থাকছে না। সো মেইনলি এই ইনফ্লেশনটা যখন বেশি হয়, দেখা যায় যে সাপ্লায়ার এন্ড থেকে বা অ্যাকচুয়ালি প্রোডাকশনের সাথে যারা রিলেটেড, হুইচ মিনস অ্যাকচুয়ালি যাদের কাছে এই ইনকামটা যাওয়ার কথা না, এই ইনকামটা তাদের কাছে চলে যায়। সো ইট ক্রিয়েটস ফর ইনফ্লেশন। এইটাই বলতেছে হচ্ছে কি রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম। এবং এই কোনো কারণে যদি প্রোডাক্টের প্রাইস বাড়ায় দেওয়া যায়, তার সে কারণে যে ইনকামটা রিডিস্ট্রিবিউট হয়ে যায়, এই লুপহোলটা আবার আমাদের বাংলাদেশে তো আমাদের প্রোডিউসাররা খুব ভালো, আমরা এটা কৃত্রিম ভাবে অনেক সময় প্রাইস লেভেল বাড়িয়ে এই বেনিফিটসটা নিয়ে থাকি, যেটাকে আমরা অনেক সময় না বুঝেও অনেকে বলি যে সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেট তারা ইউজ করে, তারা হচ্ছে কি ইনফ্লেশনটাকে মানে এটা ইউজ করছে। আচ্ছা এটা একটা এক্সাম্পল দিই, ধরেন এখন লবণের দাম বেড়ে গেল, লবণের মানে সল্ট, এখন আমরা সবাই সল্ট কনজিউম করি, সল্ট তো এমন একটা প্রোডাক্ট যেটা আমরা কনজিউম করি। আচ্ছা সল্ট না, রাইসের দাম বেড়ে গেল, লাইক রাইসের পার কেজিতে 5 টাকা করে দাম বাড়লো। এখন ধরে নিলাম বাংলাদেশের রাইস প্রডিউসার একজন, সে পার ডেতে 100 কেজি রাইস প্রডিউস করে, আর কেউ নাই, এবং এইটুকুই ডিমান্ড, এর বাহিরে কোনো ডিমান্ড নাই। তো এর বাহিরে হচ্ছে গিয়ে কোনো ডিমান্ড নাই। তো এখন আসি, যখন 5 টাকা করে পার কেজি রাইসের দাম বাড়ছে, আমার পকেটে কিন্তু 5 টাকা বের হয়ে যাচ্ছে, বিকজ রাইস এমন একটা প্রোডাক্ট যেটা আমাকে আমি অ্যাকচুয়ালি বাউন্ড টু কনজিউম দ্যাট। তাহলে 100 কেজির জন্য অতিরিক্ত কত টাকা চলে যাচ্ছে, তার কাছে 100 টাইমস 5 ইজ ইকুয়াল টু 500 টাকা। এই যে 500 টাকা, আমি একটু ভেঙেই লিখি যখন দেখবেন তাতে যাতে বুঝতে পারি, ইন্টু 5। সো এই যে 500 টাকা অতিরিক্ত আপনি হচ্ছেন গিয়ে পেমেন্ট করছেন, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
অতিরিক্ত যে পেমেন্টটা করছেন এটা আসলে কার কাছে যাচ্ছে ফাইনালি, একটু ক্যালকুলেশন করেন তো। এটা কিন্তু ওই যিনি প্রডিউসার যিনি ছিল, যিনি রাইসটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে ছিলেন, তার কাছে কিন্তু এই টাকাটা চলে যাচ্ছে। সো এইভাবে যেটা হয় যে ওনার কিন্তু এই আর্নটা করার কথা না। কারণ ধরে নিলাম সাপোজ ধরেন চালের দামটাও লিখি, ধরেন চালের দামটা ছিল হচ্ছে কি 50 টাকা পার কেজি, এখানেই সে প্রফিট করছিল, এখানেই কিন্তু তার হচ্ছে গিয়ে প্রফিটটা ছিল, এমন না যে এখানে সে প্রফিট করছে না। এখন ইনফ্লেশনের কারণে এটার প্রাইস বেড়ে হয়ে গেল হচ্ছে 55 টাকা পার কেজি। তো যত দাম বাড়বে এই অতিরিক্ত টাকাটা কার পকেটে যাবে? এই প্রোডিউসারের পকেটে, আমার আপনার পকেটে যাবে। আমি এই প্রোডাক্টটা কনজিউম করতে বাধ্য হই। একজন যেমন কমেন্টে এক্সাম্পল দিয়েছে ম্যাম বাস ফেয়ার বললে, হ্যাঁ সেম থিং, বাস ফেয়ার এমন একটা প্রোডাক্ট উই আর বাউন্ড টু কনজিউম দ্যাট। সো বাস রাইড, এখন যখনই এটা ফেয়ারটা বাড়তে থাকবে এই টাকাটা কিন্তু দেখেন আমার পকেট থেকে অতিরিক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু সেম ডিস্টেন্সে ট্রাভেল করছি, সেম সার্ভিসই পাচ্ছি। তাহলে এই অতিরিক্ত টাকাটা কার কাছে যাচ্ছে? যার কাছে হচ্ছে গিয়ে মানে এখন আসি, আমার তো ইনকাম বাড়ে নাই, এবার বুঝতে পারছি আমার ইনকাম তো যা ছিল অ্যাজ ইট ইজ আছে। তাহলে যে ইনকামটা যার কাছে যাওয়ার কথা না, ইনকামটা কি হয়ে যাচ্ছে? রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। So yes, for inflation, the income will redistribute. Same example দিয়ে আমরা আরেকটা পয়েন্ট এখান থেকে এক্সপ্লেন করতে পারবো, that is the second problem for inflation, which is redistribute the wealth. নাও এখন আমি ধরে নিলাম যে ওই যে আমি আমার কথা বলছিলাম যে আমার পার ডে আর্নিং ছিল 100 টাকা, এর মধ্যে আমি যখন ইনফ্লেশন ছিল না, I spend 90 টাকা পার ডে as a consumption purpose. এখন ইনফ্লেশন এমন হয়ে গেল যে আমার ইনকাম 100 টাকাই আছে, বাট আই স্পেন্ড লাইক 108 টাকা পার ডে। মানে এখন যা প্রোডাক্ট আছে ধরেন রাইস এন্ড আদার্স এগুলো বেড়েছে, যেগুলো আমাকে কনজিউম করতে হবে, তো ভাত খেতে হবে, বা লাইক আমাকে তো বাস রাইড নিতে হবে, বা আমাকে হচ্ছে গিয়ে একদম বেসিক নিড আমাকে কিছু ক্লোথ কিনতে হবে, আমার একটা শেল্টার লাগবে। তো ওই বেসিসে আমার দেখা গেল যে আমার কনজাম্পশন 108 টাকা হয়ে গেছে। তো 108 টাকা যখন আমার কনজাম্পশন মানে আমার কনজাম্পশন সাইজটা হয়ে যাচ্ছে, তাহলে অতিরিক্ত আমি খরচ করছি কত টাকা? 8 টাকা। এই টাকাটা তো আমার ইনকামের ভিতরে নাই, আছে, আমি যেটাকে নেগেটিভ 8 দিয়ে লিখছিলাম। আমি কি 8 টাকা কোথায় পাবো? মানে আমি ছোট অ্যামাউন্ট দিয়ে হিসাব করছি, যেটা আমাদের হিসাব করতে সুবিধা। আপনি চাইলে এটাকে 1000 দিয়ে হিসাব করে বের করতে পারেন। সো 8 টাকা আমি তাহলে এখন কোথায় পাবো? তাহলে আপনি বলবেন যে ম্যাডাম ওই যে আপনার ধরেন একটা সেভিংস ছিল, বা লাইক আপনার গোল্ড আছে, সেটা হয়তো সেল করে দিবেন, বা আপনার কোনো সেভিংস আছে সেখানে। ইয়েস, যখন দেখা যায় যে if there is extreme level of inflation, actually we use our wealth to সার্ভাইভ আওয়ারসেলফ। যে ওয়েলথটা আছে সেটা আমার যে কোনো ফর্মের অ্যাসেট হতে পারে, সেটা আপনার বন্ড হতে পারে, সেটা আপনার গোল্ড হতে পারে, সেটা আপনার একটা ল্যান্ড থাকতে পারে, আপনার কোনো হোম থাকতে পারে, সেটা আপনি রেন্ট দিচ্ছেন, কোনো একটা কোনোভাবে আমরা আমাদের অ্যাসেটটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি। এবং এক্সট্রিম কেসে কি হয়, অনেকেই এই যে করোনার সময় এটা হয়েছে, আমি সেটাই এখন বলতে যে বন্ড ছিল মানে সেভিংস সার্টিফিকেট বা আদার্স এগুলো, ব্যাংকে কিছু সেভিংস ছিল, ওগুলো সেল করে দিয়েছে। তো এই টাকাটা কার কাছে যাচ্ছিল? ওই যে লুপ হোলের মতো, যে যার কাছে ইনকামটা যাওয়ার কথা না। অর্থাৎ পেঁয়াজের দাম ওই 30 টাকার পেঁয়াজের দাম 300 টাকা হওয়ার কথা না, তাহলে এই যে 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে যাওয়ার কারণে যে অতিরিক্ত 270 টাকা যে আমরা পে করছি, এই টাকাটা হাত ঘুরে 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 যিনি কৃত্রিম ভাবে দাম বাড়াই দিচ্ছে তার কাছে চলে যাচ্ছে। সো আমার ইনকাম থেকে এটা চলে যাচ্ছে। যখন আমি ইনকাম থেকে পাচ্ছি না, তখন আমার ওয়েলথ থেকে এটা রিডিস্ট্রিবিউট হচ্ছে। সো ওয়েলথ থেকে এটা রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সো বেসিকলি যখন মানে if there is inflation, it will redistribute your wealth too. বুঝলাম? আচ্ছা, এখান থেকে একটু কোশ্চেন এক্সপেক্ট করছি, তারপর আমি নেক্সট পয়েন্টটাতে যাব। এতক্ষণ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? আর ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড আপ সামথিং সেটাও করতে পারি। ম্যাম রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম ম্যাম নরমালি যে ম্যাম যেটা বলছেন ম্যাম এটা বুঝছি, কিন্তু ম্যাম এটা বইতে ম্যাম যেভাবে দেয়া আছে ম্যাম এটা ম্যাম অনেকটা ম্যাম কঠিন সেন্টেন্স মনে হচ্ছে একটু। হ্যাঁ, আপনাদের এই পার্কিনের বইয়ের একটু সমস্যা, উনি ম্যাক্রোটা যখন লিখেছে বেশ ডিফিকাল্ট ওয়েতে লিখেছে। ম্যাম বোঝা যাচ্ছে না সেন্টেন্স গুলো হ্যাঁ, ভালো বলতে। এখন এখানে আমি একটা ইজি ওয়েটা বলে দিই। আমি ক্লাসে মনে সবসময় বলি যে অ্যান্সারটা কনসেপচুয়াল হবে এবং আপনারা তখন ফিজিক্যাল এক্সামই দিবেন। সো এই যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, আপনি বললেন ম্যাডাম আমি যেটা বুঝেছি, আপনি সেটাই যদি লিখতে পারেন আই উইল মানে যদি অ্যান্সারটা ঠিক থাকে, মানে কনসেপচুয়াল ওয়াইজ ঠিক থাকে, ইউ উইল গেট দ্য মার্কস।
মানে আপনি জাস্ট যদি এটাই বলেন যে লাইক মাই ইনকাম উইল ইফ দেয়ার ইজ ইনফ্লেশন মাই ইনকাম উইল নট ইনক্রিজ ইট উইল বি লাইক জাস্ট লাইক বিফোর সো এই এক্সাম্পলটা দিয়ে বলেন যে সাপোজ লাস্ট ইয়ার when there is inflation was only 1% my income was 100 টাকা and my total expenditure was 90 টাকা so I can save 10 টাকা now this year the inflation rate increases 10% but my income will be like as it is because এইটার কোনো গ্যারান্টি নাই যে ইনফ্লেশন হলে আপনার ইনকাম বাড়বে ইনফ্লেশন হলে আপনার যে ইনকাম বাড়বে এরকম কোনো গ্যারান্টি লাইক আমি 2 বছর ইনক্রিমেন্ট পাই না তো এখন 2 বছর ইনক্রিমেন্ট পাই না মিন্স কি আমার 2 বছরের স্যালারি বাড়ে নাই তাহলে কিন্তু আমার ইনকাম অ্যাজ ইট ইজ সেটাই আছে তাহলে জিনিসপত্রের দাম তো থেমে নেই দাম বাড়ছে না তাহলে আমি কি করছি তাহলে আমি কোথা থেকে সার্ভাইভ করছি আইদার আমার ইনকাম যেটা ছিল সেখানে আমার কোনো সেভিংস নেই অথবা আমার যে ওয়েলথ ছিল আমি সেটাকে সাপোর্ট দিচ্ছি তাই সেকেন্ড অপশনে চলে গেছে যে আমার ইনকাম হয়তো সে সেভিংস নাই এখন দেখা যাচ্ছে উল্টো হচ্ছে গিয়ে আমার যে অ্যাসেট আছে ওয়েলথ আছে সেখান থেকে হচ্ছে গিয়ে আমি সাপোর্ট দিচ্ছি তো আমার ওয়েলথটা কি হচ্ছে রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমার এমপ্লয়ারের দোষ না আমার ইনকাম নাই বাড়তে পারে এটাও অনেক ভ্যারিয়েবল থাকবে এখানে দোষটা কাদের এখানে এই যে আচ্ছা ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে আচ্ছা এখানে প্রবলেমটা কি এখানে প্রবলেম হচ্ছে ওভারঅল প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে সো যে এটা কি জাস্টিস আপনি বলেন যে চালের কেজি 70 টাকা হবে মানে কোন অ্যাঙ্গেলে চালের কেজি 70 টাকা হয় আমাকে বলেন বাংলাদেশের মতো একটা এগ্রি বেসড কান্ট্রির তাহলে এই যে অতিরিক্তটা পেমেন্ট আমাকে করতে হচ্ছে সেটার জন্য তো আমার এই যে এই কথাগুলোই যদি আমরা বলতে পারি তাহলে আবার ওয়েলথের ক্ষেত্রে একই রকম যেমন আমি আমার আশেপাশে যেটা দেখেছি কি করছে বন্ড গুলা যেগুলো ছিল সেগুলো সেল করে দিচ্ছে যেমন রিসেন্টলি আমি তো একটা ভেবেছি যে আমার একটা ফোন কেনা দরকার আমি চিন্তা করছি আমার একটা গোল্ড আছে গোল্ডটা সেল করে দিই সেল করলে টাকা পাবো ওটা দিয়ে হচ্ছে কি আমি আমার যেহেতু সেলফোন লাগবে কিনে ফেলি তো এখানে কি হচ্ছে আমার ওটা আমার একটা অ্যাসেট ছিল সেই অ্যাসেটটা কিন্তু আমি এখানে হচ্ছে গিয়ে ইউজ করে ফেলছি আমার যেহেতু আমি এখান থেকে সার্ভাইভ করতে পারছি না এই জন্য তো এইভাবে আমার ইনকাম বলেন ওয়েলথ বলেন রিডিস্ট্রিবিউট হয়ে যাবে আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন আছে কনসেপচুয়াল অ্যান্সার গুলো আমি একসেপ্ট করি এখানে যে বইয়ের কথাগুলো লিখতে বই একটু কঠিন ভাবে লিখেছে বই লেবারদের নিয়ে কথা বলেছে যে লেবাররা যখন মানে ইনফ্লেশন যখন বাড়ে লেবারদের ওয়েজও বেড়ে যায় সো দেরকে পেমেন্ট বেশি করতে হয় লেবারদের পেমেন্ট বেশি করতে হলে প্রোডিউসারদের হচ্ছে গিয়ে সাপ্লাই ওটা অ্যাডজাস্ট করতে এই জন্য প্রাইস লেভেল বাড়ে এইভাবে কঠিন ভাবে কথাটা বলা আর আমি এটাকে একদম ইজিলি বললাম আমার যেহেতু ইনকাম অ্যাজ ইট ইজ যা ছিল তাই আছে তো ইনফ্লেশন বাড়া মিন্স আমার ইনকামটা যার কাছে যতটুকু যাওয়ার কথা না অতিরিক্ত তার কাছে চলে যাচ্ছে আচ্ছা আই হোপ কারোর আর কোনো কোশ্চেন নেই যেহেতু কোনো হ্যান্ড রেজ নাই Okay, the third point is lower the real GDP and employment. So we know that we calculate the real GDP by the adjustment of inflation. Real GDP টা কি ছিল যে real scenario বের করছে যেখানে আমরা ইনফ্লেশনের সাথে এটাকে অ্যাডজাস্টমেন্ট করছিলাম এইভাবে আমরা রিয়েল জিডিপি টা পাচ্ছিলাম তো যেহেতু এখানে যেটা হলো যে আমরা ইনফ্লেশনটা যখন বের করছি তখন ইনফ্লেশন যদি বাড়ে তাহলে রিয়েল জিডিপি কি হবে রিয়েল জিডিপি প্রশ্ন সেখানে কমতে থাকবে সো ইট উইল মানে যেটা বলে যে ইনফ্লেশনটা বাড়লে রিয়েল জিডিপিটা মানে ভলিউমটা কমতে থাকে আর এটা একটু জাস্ট আমি এখানে মেমোরাইজ করে রাখি মনে রাখতে হবে যে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন রেট অর্থাৎ একটা দেশে যদি মাই মিস্টেক আনএমপ্লয়মেন্ট রেট অ্যান্ড ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট রেট মানে তো বুঝছে বেকারত্বের হার আর ইনফ্লেশন যে প্রাইস লেভেল যে দুটো টপিক আমরা এই চ্যাপ্টারে পড়ছি সো ইফ দেয়ার ইজ হাই রেট অফ ইনফ্লেশন মজার বিষয় হচ্ছে যে দেয়ার উইল বি লটস অফ জব অপরচুনিটিস এরকম অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেটটা লো হবে মানুষজন মানে বেকারত্বের হারটা কম হয় মানুষজন বেশি জব পাবে আর when there is a low rate of inflation like deflation there will be high rate of unemployment which means যখন আমার প্রাইস লেভেলটা কম হবে তখন দেখা যাবে যে জব অপরচুনিটিস নাই তখন আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে আচ্ছা একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই বলি এই যে এখন এই যে এখানে বই যেভাবে লিখেছে সেটা দিয়ে বলি এই যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইনফ্লেশন বাড়লে কি হচ্ছে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে প্রোডাক্টের প্রাইস বাড়লে যারা প্রোডিউসার তারা প্রোডাক্ট সেল করাটা কি খুব বেনিফিটেড পাবে বিকজ তারা দেখছে যে প্রত্যেকটা প্রোডাক্ট আমার বেশি বেশি পেমেন্ট হচ্ছে তার মানে আমি বেশি বেশি আমার রেভিনিউ আসছে তাহলে আমি আরো বেশি সেল করি মানে বেশি প্রোডাকশনে যাই বেশি প্রোডাকশনে গেলে আমার বেশি সেল হবে বেশি রেভিনিউ হবে বেশি প্রফিট হবে আমি ভালো থাকবো তো when I go for more production I need more labor
when I need more labor, which means I will recruit some laborers. So labor recruitment hole ki hobe, the unemployment rate will fall, isn't it? So inflation rate যখন বাড়ে, somehow there is an incentive words to increase the production level. So when we try to increase the production level, we need more labor, and it will create the decrease of unemployment rate in an economy. এবার আসি যে সেম জিনিসটাই রিডিস্ট্রিবিউশন অফ মানে উল্টা চিন্তা করি। এখন যদি ইনফ্লেশন রেট কমে যায়, তাহলে প্রোডাক্টের প্রাইস অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে আমি কি বেশি তখন হচ্ছে প্রোডিউসারদের কাছে ইট উইল নট বি প্রফিটেবল টু সেল দ্য প্রোডাক্ট, বিকজ দাম তো অ্যাজ ইট ইজ যাই আছে, অতিরিক্ত দাম তো নাই। ওই পেঁয়াজের দাম 300 টাকা হলে যে পরিমাণ পেঁয়াজ সেল করতে আমি ইন্টারেস্টেড হব, পেঁয়াজের কেজি কিন্তু 30 টাকা হয়ে গেলে সে পরিমাণ সেল করতে আমি ইন্টারেস্টেড হব না। সো we will find out that is more production is not beneficial for us, so we don't need more labor, so the production will fall or production will be as it is, so we don't need more labor. So যখন আমার বেশি লেবার দরকার নাই, তখন আমার যেটা ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমার ইনফ্লেশন রেটটা বেশ একটা হাই হয়ে যাবে, সরি আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেটা একটা হাই হয়ে যাবে, কারণ আমি তো জব ক্রিয়েশনে যাচ্ছি না বা নতুন লেবার রিক্রুটও করছি না। এই যেটা আমরা এখানে ফেস করি। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা বলছে ডাইভার্ট রিসোর্সেস ফ্রম প্রোডাকশন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটাকে আমি একদম ইজিলি যেটা বলতে পারি, যেমন দেখেন আমি ইনফ্লেশন বেশি হলে আমি সেভিংস যেতে পারছি না। তো সেভিংস যখন যেতে পারছে না, তখন আমি কি করব? আমি নিশ্চয়ই ইনভেস্টমেন্টে যাব না। তার মানে আমার যে রিসোর্সটা বা যে ইনভেস্টমেন্ট মানে যে রিসোর্সটা প্রোডাকশনের জন্য ইউজ হওয়ার কথা, সেটা আমি করব না। তারপরে হচ্ছে গিয়ে ধরেন সাপোজ আমি বলতে পারি আমি একজন এক্সপার্ট, সো আই এম সেলিং মাই লেবার। এখন আমি যদি দেখি যে ইনফ্লেশন, এখন ইনফ্লেশনের কারণে আমি আর সার্ভাইভ করতে পারছি না, তখন আমি কি করব? যে আমার লেবারটা যেখানে সেল, কারণ আমি এখন যেখানে সেল করছি এখান থেকে আমি বেনিফিটেড হচ্ছি না, তাহলে আমি যেটা করব যে আমার যেখানে সেল করলে আমি বেনিফিটেড হব সেখানে সেল করব। তখন দেখা যাবে যে ইনফ্লেশনের কারণে আমি আমার যে স্কিল, যেটা যেখানে ইনভেস্ট করার কথা, যে টাইমটা যেখানে ইনভেস্ট করার কথা, সেটা না করে আমরা অন্য জায়গায় ইনভেস্ট করছি। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে ডক্টর, লয়ার, তারা যেটা হয় যে যখন হাই রেট অফ ইনফ্লেশন থাকে তখন তারা দেখা যায় যে তাদের জব অপরচুনিটিস কমে যায়, তো তারা দেখা যায় যে তাদের যেরকম পেমেন্ট তার থেকে লোয়ার লেভেলে জব করে থাকে, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়। তো সেখানে আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, আমি হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে কয়েকজন পাইলটকে ফলো করি, কাতার এয়ারওয়েজ, তারপরে এমিরেটস এর, আমার খুব ভালো লাগে, মানে আই লাইক এভিয়েশন, ওদের স্কিল, তারপরে হচ্ছে ওদের যে ফ্লাইটে ককপিটের এগুলা দেয়, আমার খুব ভালো লাগে, স্টোরি গুলা দেয়, আমি দেখি খুব, মানে যেটাকে বলা যায় যে খুব মানে সিনসিয়ার ফলোয়ার আমি তাদের, 2014 থেকে ফলো করি এরকম। তো আমার সাথে ফেভারিট যে পাইলট, সেটা তার দেখলাম ও ইউএসএ তে থাকে, ও ইউএস এর একটা প্রাইভেট এয়ারলাইনে ছিল। ওই যখনই কোভিড এর ফার্স্ট অ্যাটাকটা আসলো, ওই এভিয়েশনটা শাটডাউন করে, মানে ওরা ওদের অপারেশন স্টপ করে দিল। ও কি করলো? ও কিন্তু হি ইজ টু মাচ গুড লুকিং, মানে এত সুন্দর, তো এবং মানে ওর স্কিলও ভালো, মানে লাইক ওর ফ্লাইং আওয়ারও অনেক বেশি। আমি দেখলাম যে ওর যেহেতু আনএমপ্লয়েড, সে কিছুদিন বাসায় থাকলো, ও থাকে হচ্ছে ফিলাডেলফিয়াতে, সো ও কিছুদিন বাসায় থাকলো। তারপর আমি দেখলাম যে ও কি করলো, যে প্রাইভেট জেট থাকে না, মানে অনেক অনেক মিলিনিয়ার, তাদের নিজেদের জেট প্লেন থাকে না, সেটা নিয়ে যায় বিভিন্ন জায়গায়, বুঝতে পারছি। সে প্রাইভেট জেটে জব করা শুরু করলো। আমি চিন্তা করলাম কোথায়ও একটা এয়ারলাইনে ছিল, সেখান থেকে সে প্রাইভেট জেটে চলে আসলো। এখানে একটা শক খেলাম। তার কারণ এখন আসি, এটা ইনফ্লেশন দিয়ে আমি ইয়ে করতে পারি, কারণ প্যান্ডেমিকের কারণে প্রাইস লেভেল ডেফিনেটলি বেড়েছে, ওর ইনকাম স্টপ হয়ে গেছে, তো ওকে তখন কি করতে হবে? ওর রিসোর্সটাকে তো ইউজ করতে হবে। এখন যখন রিসোর্সটা ও ওই প্রোডাক্টিভ পারপাসে ইউজ করতে পারছে না, তখন সে অন্য কোনো সেক্টর ডাইভার্ট করেছে, এইভাবে গিয়েছে। সো দেখা যাচ্ছে যে যেই স্কিল, সে যতটা স্কিল যেখানে তার লেবারটা ইউজ করার কথা, সেখানে সে ইউজ করতে পারলো না করে, তখন এই যে আমি বলেছিলাম যে লোয়ার পেমেন্টে সে জব করতে রাজি হয়ে গেছে। আরেকটা পাইলট আমি দেখেছি,
ও ছিল হচ্ছে কাতার এয়ারওয়েজ, ওকে স্যাকই করা হলো, স্যাক করা হয়নি, মানে গোল্ডেন হ্যান্ডশেকে দেওয়া হলো। যেহেতু ওকে যে পেমেন্ট করে আসলে কাতার রাখছিল, সেই পেমেন্ট করে ওই করোনার সময় তারা আসলে পারলো না তাকে সাপোর্ট দিতে। তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর আমরা দেখেছি। তো এটা একটা এক্সাম্পল দিতে পারি যে when there is inflation the resources it will divert the resources from production, এটা হতে পারে। আরেকটা হতে পারে ধরেন একজন প্রোডিউসার, ইনফ্লেশনই অনেক বেশি, তাহলে তার যে ইনভেস্টমেন্ট করা দরকার সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করার মতো তার হাতে এখন টাকাই নেই। এবং ওই যে বললাম ইনফ্লেশনের কারণে মানে মানে সেও তো, সে তো আর সবকিছু প্রোডাকশনে যাচ্ছে না, সে হয়তো সাপোজ রাইস প্রোডাকশনে যাচ্ছে, বাট আদার্স যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর কত দাম বেড়েছে, তো তাকেও তো সার্ভাইভ করতে হবে। তখন দেখা গেল যে সে যখন সার্ভাইভ করতে পারছে না, তখন তার যে ক্যাপিটাল ছিল, ধরে নিচ্ছি যে তার একটা ল্যান্ড ছিল, সেই ল্যান্ডটা সে শুধু রাইস প্রোডাকশনের জন্য ইউজ করতো, তখন সে কি করলো যে চিন্তা করলো যে ল্যান্ডটা রেখে আমি আসলে পারছি না, কাজ করতে পারছি না, বা আমার আসলে হচ্ছে না, তো সে কি করে ফেললো, সে হচ্ছে গিয়ে রিসোর্সটা মানে ওই ল্যান্ডে থেকে যে সে যে বেনিফিটসটা পাচ্ছিল ওটা বাদ দিয়ে ল্যান্ডটাকে হচ্ছে কি সেল করে দিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ শুধু তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বা সার্ভাইভ করার জন্য, এই কাজটা কিন্তু আমরা অনেকেই করেছি করোনার সময়, যে রিসোর্সটা তখন আমরা সার্ভাইভ করে রিসোর্সটা হচ্ছে গিয়ে আপনার মানে সেল করে দিয়েছি। এইভাবে দেখা যাবে যে আমার যে রিসোর্স ছিল, আমার দেখা যাবে যে ইনফ্লেশন হলে সেই রিসোর্সটা আমি প্রোডাকশনে মানে অ্যাকচুয়ালি আমরা বাধ্য হয়ে যাই, তখন দেখা যায় যে ওই রিসোর্সটা ইনফ্লেশনে ব্যবহার না করে আমরা হচ্ছে গিয়ে ওটা আপনার হচ্ছে গিয়ে ইনফ্লেশনের কারণে আমরা এটা প্রোডাকশনের জন্য ব্যবহার না করে এটা পার্সোনাল কনজাম্পশনে আমরা ওটা ইউজ করে ফেলি। So these are some drawbacks or actually problem we are facing for high rate of inflation or deflation. এছাড়া আপনারা ওপেন সোর্স থেকে আরো কিছু ইনফরমেশন পেতে পারেন, সেখানেও দেখবেন যে আরো কিছু প্রবলেম আছে, সেখান থেকে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, একটু একটা টার্ম এখানে বলা আছে, এখানে আমি প্রশ্ন করবো না, জাস্ট জানানোর জন্য বলে আছে, হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন মিনস when the inflation rate is 50% and more than E, এটাকে আমরা বলি হচ্ছে কি হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশনের কারণে এটা খুব এক্সট্রিম কেস, ইনফ্লেশনের বাংলাদেশে ডাবল ডিজিট ছুঁই এই অবস্থাতে আমাদের যে অবস্থা, তাহলে চিন্তা করেন যদি হাইপার ইনফ্লেশন 50%, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম সাপোজ যদি 100 টাকা হয়, হাইপার ইনফ্লেশন মানে 50% উপরে হয়ে গেলে এটা প্রোডাক্টের দাম চট করে আপনি দেখবেন 150 টাকা হয়ে গেছে, মানে প্রত্যেকটা জিনিসের দাম মানে ডাবল হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন হবে। এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলি যে হাইপার ইনফ্লেশন, এটা খুবই ওর্স সিনারিও, এবং এই ধরনের সিচুয়েশন হলেও ইকোনমি অ্যাকচুয়ালি একটা আলাদা এক্সটার্নাল একটা আমাদের সোর্স লাগে, সেখান থেকে আসলে ইকোনমিটাকে ঠিকঠাক করতে হয়, আদারওয়াইজ ওই ইকোনমিটাকে অ্যাকচুয়ালি সার্ভাইভ করা পসিবল হয় না। যেমন জিম্বাবুয়ে বা ল্যাটিন আমেরিকার some countries from Latin America, Greece, they are facing hyperinflation. আরেকটা টার্ম আপনারা পাবেন স্ট্যাগফ্লেশন। সো স্ট্যাগফ্লেশন নিয়ে এখানে বলে নাই, স্ট্যাগফ্লেশনটা হচ্ছে কি আমি একটু আগে বললাম না যে there is a negative relationship between unemployment and inflation, মজার বিষয় এটাই যে ইনফ্লেশন বাড়ছে বাট জব অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, বাট ইন সাম কেসেস আমরা এরকম দেখতে পাবো যে a country faces high rate of inflation as well as high rate of unemployment, মানে এটা কিন্তু উল্টো হওয়ার কথা, high rate of inflation means হচ্ছে the unemployment rate will be low, but no, they are facing high rate of inflation along with high rate of unemployment. এইরকম সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্ট্যাগফ্লেশন, অর্থাৎ সেখানে দামও বাড়ছে জব অপরচুনিটিসও ক্রিয়েট হচ্ছে না। স্ট্যাগফ্লেশনটা ইউএসএ একটা সময় ফেস করেছিল 1930s, then after in 1960s they actually facing this thing, that is stagflation. পরবর্তীতে there are some policies using them we can solve this sort of problem, এই জন্য নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স তাদের কিছু থিওরিজ আছে, তো সেগুলো দিয়ে আমরা এগুলা সলভ করতে পারি। সো ফাইনালি আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে আমরা এখন ইনফ্লেশনটা ক্যালকুলেশন করা শিখবো। There is a lots of way to calculate the inflation. The most common way to calculate the inflation is CPI, Consumer Price Index. আর একটা আছে ফর্মুলা, সেটাকে আমরা বলি হচ্ছে PPI, Producer Price Index. So more easier way is Consumer Price Index. That's why we are using this. আচ্ছা, অনেকক্ষণ আমি কথা বলে গিয়েছি, এটা শুরু করার আগে আমি একটু আপনাদের কাছ থেকে শুনবো, তো আমি তো জানি আমি আসলে বললে আপনারা কিছুই শুনবেন না,
তো আমি এখন জাস্ট হচ্ছে গিয়ে 5 মিনিটস এর জন্য একটা ব্রেকআউট রুম দিব, ছোট্ট কয়েকটা ব্রেকআউট রুম দিব। এই ব্রেকআউট রুমে আপনাদের কাজ হবে নিজেরা ডিসকাশন করে 5টা করে পয়েন্ট নিয়ে আসবেন। যেহেতু পার ব্রেকআউট রুমে 5 জন করে স্টুডেন্ট থাকবে, 5টা করে পয়েন্ট নিয়ে আসবেন, যে পয়েন্ট গুলো মানে 5টা করে পয়েন্ট নিয়ে আসবেন যেখানে হচ্ছে কি মানে আপনার কাছে মনে হচ্ছে যে ইনফ্লেশনের কারণে এই ধরনের প্রবলেম আপনি ফেস করছেন। আবারও বলছি, why the inflation আর deflation আর প্রবলেম এইটাই, যে অর্থাৎ আমরা এখন 5 মিনিট নিজেদের মধ্যে আলোচনা করব এবং সেখান থেকে নিজেরা পাঁচটা রিজন ফাইন্ড আউট, যেহেতু 5 জন আছেন 5 জন 5টা করে রিজন বললেই হয়ে যায়। সো 5টা রিজন আমরা ফাইন্ড আউট করে নিয়ে আসবো, যেখানে হচ্ছে গিয়ে আপনারা বলবেন যে কি ধরনের প্রবলেম আপনি ফেস করছেন বিকজ অফ দ্য ইনফ্লেশন অর ডিফ্লেশন। আমি বুঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। এখন সবাই নিজেরা ডিসকাস করে জাস্ট খাতা নিয়ে তো বসছেনি আজকে, যেহেতু আমরা ম্যাথসই করবো, খাতা নিয়ে তো বসেছি, ওই খাতার মধ্যে পয়েন্ট গুলো লিখে রাখলাম। আমি যাকে জিজ্ঞাসা Okay, করবো ma'am. সেই গ্রুপের সাথে ডিসকাস করে পয়েন্ট গুলো নিজের মতো করে আইডিয়া শেয়ার করবেন। এবং আর একটা জিনিস বলি, ব্রেকআউট রুমটা যখন আমি দেই সেন্ট্রাল, এটা তো আপনারা ভালো জানেন, সেন্ট্রাল ডাটাবেস থেকে সবকিছু মনিটরিং করা যায় না, তেমনি ব্রেকআউট রুমে আপনাদের অ্যাক্টিভিটিস। অনেকে ভাবেন যে আমি ব্রেকআউট রুমে জয়েন করে চুপ করে বসে থাকলাম, ম্যাডাম কিছু জানবে না, বিষয়টা কিন্তু সেরকম হয় না। এখান থেকে দেখা যায় আপনার অ্যাক্টিভিটিস এর পার্সেন্টেজ গুলো দেখা যায়, তুমি কাজ করছেন কিনা সবকিছুই মনিটরিং করা। সো আমি কিন্তু এখান থেকে এটা অবজার্ভ করি। ক্লাস পারফরমেন্স এর মার্কস বা এটা কিন্তু এমনি দিতে রাজি হয়নি, আপনার অ্যাক্টিভিটিস এর উপরে বেসিস করে দিতে রাজি হচ্ছে। সো ঠিক আছে, 5 মিনিটস তাহলে একটু নিজেরা কথা বলে আসুন। ব্রেকআউট রুম গুলো ওপেন করেছে, জাস্ট জয়েন দেয়ার। আচ্ছা, সো সবাই আসলে ব্রেকআউট রুম থেকে জয়েন করে আসে, ব্রেকআউট রুম ওয়াইজ যাবো, বাট এটা যেহেতু রেকর্ডিং এ আসে প্রথমে আমি বলে দিই, আমি 5 জনকে হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম থেকে, সরি মাই মিস্টেক, মেইন রুম থেকে কিক আউট করে দিয়েছি, যেটাকে বলে যে বের করে দেওয়া, বিকজ তারা না ব্রেকআউট রুমে জয়েন করছিল না তারা কাজ করছিল। আমি তাদের নামগুলো বলছি, রেকর্ডিং এ থাকবে, এবং জেনে রাখবেন যে আপনারা জাস্ট ক্লাসে জয়েন করে ঘুমায় যাওয়ার জন্য ক্লাসটা না। সেই লিস্টে প্রথমে আছেন হচ্ছে নাবিলা সারা, 192 লাস্ট আইডি হচ্ছে 68। ম্যাম আমি জয়েন ছিলাম তো, আমি ওদের সাথে কথাও বলছি। আপনি ম্যাম কি ছিল দুইটা তো আইডি দিয়ে, ছিল, আমার ma'am. ব্রেকআউট আপনি রুমে দুইটা ছিল। আইডি দিয়ে জয়েন করেছেন? না ম্যাম, একটা আইডি থেকেই। তার আইডি রিপোর্ট করে বের করে দিয়েছে, তাহলে আপনি কিভাবে এই লিস্টে আসলেন? ম্যাম আমি ওদের সাথে কথাও ম্যাম বলছি, আমার আমাদের সাথে সাথে যারা ছিল ছিল। তো। আচ্ছা, এক্সকিউজ মি, আমি দেখছি, আমি একটু দেখতে যাচ্ছি নাবিলা সারা কোন ব্রেকআউট রুমে ছিলেন, দেখে নেই তারপরে বলছি। আমার এখানে হিসেবে তো আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন বললেন? ম্যাম 4 নম্বরে ম্যাম maybe। 4 নম্বর জি। নাবিলা সারা। আচ্ছা, এরপরে হচ্ছে ফারহান হাসিন চৌধুরী, ওনাকেও বের করে দিয়েছি পরে। তারপরে আছে হচ্ছে মেহেদি 192 লাস্টে 21, তারপরে আছে নীলুফার নাজনীন 192 লাস্টে 37, and সৌরভ 192,007। তো এদেরকে আমি পরবর্তীতে মানে যেহেতু আপনারা ক্লাসে ছিলেন না, ওই যে একই কথা, ক্লাসটা করার জন্য এই ক্লাসে এসে আমি জাস্ট ম্যাম ম্যাম আমি তো ব্রেকআউট রুমে একে ছিল। একজন করে কথা বল, একে ছিল একজন করে ম্যাম, আমি তো একে ছিলাম ম্যাম, ব্রেকআউট রুমে একে ছিলাম। আচ্ছা, আপনি ব্রেকআউট রুম একে ছিলেন, কতক্ষণ পরে জয়েন করেছেন? না ম্যাম, টাইমলি জয়েন করছি ম্যাম। তাহলে কি আপনি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছেন এরকম কিছু? জি ম্যাম, দুটো, একটা ল্যাপটপ আর একটা ফোনে। সো ওই আপনার মনে হয় একটা আমি ডিলিট করে দিয়েছি, মানে রিমুভ করে দিয়েছি, বিকজ আমি এই যাদেরকে বলছি আমি এদেরকে ক্লোজ করে দিয়েছি। এদেরকে আমি হচ্ছে যে 5 মিনিট টাইম একটা ব্রডকাস্ট মেসেজ পাঠালাম না যে টাইমটা এক্সটেন্ড করা হবে,
তখন এদেরকে রিপোর্ট জি করে বের ম্যাম। করেছি। তার আগ পর্যন্ত করিনি, কারণ আমি এই টাইমটা ফার্স্ট 5 মিনিটস তাদেরকে দিয়েছি যে তারা জয়েন করে কিনা। ওকে, সো আমি প্রথমে তাহলে ব্রেকআউট রুম 4 এর কাছে যাই। এই নাবিলা স্যার আপনিই বলেন ম্যাডাম, আপনারা কি কি ডিসকাশন করলেন এবং প্রত্যেকজনের কন্ট্রিবিউশন বলবেন। তারপরে আপনারা বলবেন যে কি কি প্রবলেম আপনারা ফাইন্ড আউট করেছেন, মানে কি ধরনের প্রবলেম উই আর গোইং টু ফেস বিকজ অফ ইনফ্লেশন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে ক্লাসে নেই। ওকে, এখান থেকে তাহলে বলেন হচ্ছেন আব্দুল্লাহ আল সাদাব। সাদাব, আপনি বলেন স্যার, আছেন? জি ম্যাম। ম্যাম হচ্ছে যেমন হচ্ছে চিপ শর্টেজের কারণে ম্যাম গ্রাফিক্স কার্ডের দাম বাড়ছে বা অনেক ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলা যেগুলো আমাদের অনেক দরকারি, মানে যেগুলাতে চিপ শর্টেজ মানে চিপের কাজ আছে। তারপরে ম্যাম হচ্ছে বিভিন্ন যেখানে টুরিস্টরা যেখানে যায় করোনার কারণে ম্যাম সেই সব জায়গায় অনেক কিছুর দাম বাড়ছে যেগুলা মানে টুরিস্টদের সাথে রিলেটেবল। আচ্ছা, তো আপনি তারপরে বলতে ম্যাম চাচ্ছেন এটা ইনফ্লেশনের কারণে এই প্রবলেমটা হচ্ছে? ম্যাম অনেকটাই তো আছে ম্যাম এর হুম সাথে। হুম, আচ্ছা, তারপরে তারপরে? ম্যাম হচ্ছে গ্লোবাল ইকোনমি ম্যাম উঠানামা করছে অনেকটা জায়গায়, মানে অনেকটা সময় ম্যাম। আচ্ছা, গ্লোবাল ইকোনমি ওঠানামা করেছে, এটার সাথে ম্যাম যেমন ইনফ্লেশনের ম্যাম আপনি ম্যাম যদি যখন এক্সপ্লেন করতেন, ম্যাম বা অন্য কেউ বাংলাদেশ চাইলে অ্যাড করতে পারে। তানভীর বলতে চান এই ব্রেকআউট রুম 4 থেকে? জি ম্যাম। ব্রেকআউট রুম 4 থেকে আপনি কিছু বলতে চান? ম্যাম ওইখান থেকে ম্যাম আমি একটা অ্যাড করছিলাম ম্যাম যে তেল অয়েলের প্রাইস ম্যাম বাড়ার কারণে আমাদের বাস ভাড়া বা বিভিন্ন যেগুলো ডিজেল চালিত ম্যাম হয়েছিল ম্যাম ওইগুলোর ভাড়া বেড়ে গেছিল। ওগুলোর ভাড়া বেড়ে গিয়েছিল এরকম? জি ম্যাম। এটা আপনার ওপিনিয়ন, আচ্ছা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে ওসামা। ম্যাম আমি ওটাই বলছিলাম, ওই যে গ্রাফিক্স কার্ডের দাম ম্যাম প্রচুর বাড়ছে, মানে কম্পেয়ার টু আগের তুলনায় এখন ম্যাম তাহলে গ্রাফিক্স কার্ডের এখানে দাম কি প্রায় 3 গুণ। রিডিস্ট্রিবিউশন অফ আমরা ওয়েলথ দেখতে পাচ্ছি না, ধরেন গ্রাফিক্স কার্ডটা আপনার লাগবে। ম্যাম এই শুনুন ম্যাম, এখানে আবার একটা ঝামেলা আছে। মনে হুম। করেন আমার অফিসিয়াল কোম্পানি ওই প্রাইসেই দিচ্ছে, ঠিক আছে, কোম্পানি দিচ্ছে আমাকে 60,000 টাকায়, কিন্তু বাইরে কোম্পানি মনে করেন যে স্টক দিচ্ছে 1 লাখের, 1 লাখ বিক্রি হচ্ছে ম্যাম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, আর কিছুক্ষণ পরে দামটা 1.5 লাখ বা 2 লাখে বিক্রি হচ্ছে, ওই সেম গ্রাফিক্স কার্ড সেম কন্ডিশন। কোম্পানি কম দামে বিক্রি করতেছে, কিন্তু মাঝখানে একটা থার্ড পার্টি এই কাজটা করতেছে ম্যাম। আর করোনার পর ম্যাম এটা গ্রাফিক্স কার্ডের দাম এমনিতে আরো বেশি বাড়ে গেছে ম্যাম, চিপ শর্টেজের তো কারণে। এটা তো গ্রাফিক্স কার্ডের জায়গায় আমরা জাস্ট হচ্ছে যদি একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা যেটা ফেস করছি যে আমাদের হচ্ছে গিয়ে যখনই ইনফ্লেশনটা মানে প্রাইস লেভেলটা বেড়ে যাচ্ছে, যে প্রোডাক্টের দাম বাড়ার কথা না সেটাকেও আমরা এটার মধ্যে নিয়ে আসছি, দাম বাড়ায় দিচ্ছি, এবং এটার জন্য আমরা আমাদের অতিরিক্ত পেমেন্ট করতে আমরা যেখানে নেগেটিভলি ম্যাম এফেক্টেড বছর বাই হচ্ছে। বছর ম্যাম গ্রাফিক্স কার্ডের দাম কমতেছিল, হুম, এখন উল্টা বাড়তেছে। ওটা বাড়ছে। আচ্ছা, এরপরে আমি চলে যাব হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম 3 এর কাছে। এখান থেকে আমাকে প্রথমে ফয়েজ আহমেদ প্রান্ত বলবেন কি কি কাজ করলেন ওখানে। ম্যাম আমার ওই সেম জিনিসটা, মানে হচ্ছে যে এই সমস্যাগুলোর কারণে হচ্ছে পুরো আমাদের যে ইকোসিস্টেমটা, মানে হচ্ছে যে গ্রাফিক্স কার্ড তারপরে যানবাহন এই পুরো জিনিসগুলোরই হচ্ছে মানে সাফার করতে হচ্ছে আর কি সাধারণ মানুষের। তো এটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো সবকিছুর রেট বেড়ে যাওয়াতে এখন মানে কস্টিংটা হচ্ছে ম্যাম অনেক বেড়ে গেছে। জি, ইনফ্লেশনে অ্যাটলিস্ট মানে ইনফ্লেশন রেট গুলো দিনে দিনে বাড়তেছে ইনফ্লেশনের কারণে। যেমন চাল বাড়লে রিক্সা চালকরা মানে নিজেরাই ভাড়া বাড়িয়ে দিচ্ছে। ওরা মানে ম্যাম এক্ষেত্রে একটা ইস্যু ধরে নেয় সাধারণ যে মানুষের এটা বেড়ে গেছে, এটাই এই জন্য সমস্যা আমরা হচ্ছে। বাড়াইছি। যে ম্যাম বার্ষিক আয় বা সঞ্চয় যেটা মানুষ করে থাকে সেটা করতে পারতেছে না। অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে, কারণ তাদের এখন ইনকামের তুলনায় খরচটা বেশি হচ্ছে। ইনকাম তো আর বাড়তেছে না। আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে বেকারত্ব বাড়তেছে। যেমন আহ কোনো দেশে যদি কোনো পণ্যের দাম বেশি হয়, তখন ওই পণ্যটার দামই যদি অন্য কোনো দেশে কম থাকে, তো সেক্ষেত্রে মানুষ কি করে, ওই পণ্যটা অন্য দেশ থেকে নিয়ে আসে। তো আমাদের দেশে যে পণ্যটা উৎপন্ন হচ্ছিল বা যে লোকগুলো ওই খাতে কাজ করতেছিল, তারা তো
চাকরি হারিয়ে ফেলতেছে। এক্ষেত্রে একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেমও ম্যাম ক্রিয়েট হচ্ছে এই ইনফ্লেশন রেটের কারণে। ওকে, ম্যাম এই প্রবলেম গুলো আমরা ওয়ালিদ ফেস কি করেছি। কিছু অ্যাড করতে চান সেম ম্যাম ব্রেকআউট কিছু রুম তো অ্যাড থেকে? করার নেই, কারণ আমরা যা আলোচনা করছি সব শাহরিয়ার ভাই বললেন। হুম। এন্ড ম্যাম এর কারণে মানে গরিব যারা আছে তাদের একটু সাফারিং বেশি হয়। সো মানে আপনিও মানে ওনার সাথে এগ্রি করতে চাচ্ছেন যে আমরা যখন মানে বাংলাদেশের আমরাও তাহলে ম্যাথস লেভেলে কিন্তু এই জিনিসটা ফেস করেছি তাহলে, ইয়েস ম্যাম। যে যে আমাদের যে পরিমাণ আর্নিং হওয়ার কথা ছিল আমরা হয়তো সেটা পাচ্ছি না, বা জি আমাদের ম্যাম, জি। হচ্ছে গিয়ে যে পরিমাণ হচ্ছে গিয়ে যে সিচুয়েশনে আমাদের আসলে থাকার কথা ছিল আমরা সেটা হয়তো অ্যাচিভ করতে পারছি না বিকজ অফ এই ইনফ্লেশনটা যখন খুব বেশি আমাদের উপরে অ্যাকচুয়ালি আসছে। জি ম্যাম। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে ব্রেকআউট রুম 1 এ। ব্রেকআউট রুম 1 থেকে কে কথা বলতে চান? ম্যাম আমি। আচ্ছা, তাহলে আপনি সবার পরে বলবেন। আগে হচ্ছে শামসেল আরিফিন বলবে। আমি সবার কাছে যাব, প্রত্যেকটা ব্রেকআউট রুমে আজকে যাব। জি ম্যাম। ওকে শামসেল, আপনি বলেন, আগে আপনার কাছে শুনি। ম্যাম দেশের বার্ষিক আয় কমে যায়, ফলে আচ্ছা, দেশের বার্ষিক আয় মিন্স হচ্ছে এটা এইভাবে বলা যাবে না, যেহেতু আপনি অলরেডি ইকোনমিক্স পড়ছেন, বুঝতে মাথা পারছেন পিছু আয় জিডিপি না। সাইজটা কমে যায় বা ন্যাশনাল ইনকামটা ফল করে, এইভাবে বলতে জি পারেন। ম্যাম ঠিক জিডিপির আছে, মান কমে যায়। জি ম্যাম। জিডিপিটা কমে যাচ্ছে, তারপরে টাকার মান কমে যায় মুদ্রাস্ফীতি। এক্স্যাক্টলি, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। এটা কার মাথা থেকে আসছে বা কোথা থেকে, গুগলের কোথা থেকে পেয়েছেন? না ম্যাম ম্যাম আমি আমাদের ম্যাম গ্রুপ আমরাই ডিসকাশনের ডিসকাস ফলে এটা করছি ম্যাম। হয়েছে। আমি পুরো মুদ্রাস্ফীতি সম্পর্কেই জানি, এই জন্য বলছি যে আচ্ছা, আমি তো বলি। আচ্ছা হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করে নিই, তারপরে আবার ওনাদের কাছ থেকে শুনবো। ইটস ট্রু, যখন ইনফ্লেশন হয় মানে যেই দেশের কারেন্সি, সেই কারেন্সির ভ্যালু কমে যায়, বুঝতে পারছেন? মানে ওটা পারচেজিং পাওয়ার কমে যায়, আমি যতটুকু কিনতে পারতাম সেটা তো কিনতে পারবো না, এরকম একটা বিষয়। So এটাকে বলে ডিভ্যালুয়েট হওয়া। আচ্ছা, এবার বলেন আপনারা, এটা এই যে বললেন যে টাকার মূল্য কমে যায়, কি জি বলছেন? ম্যাম, শেয়ার মার্কেট ম্যাম ফল করে, মানুষের পুরো মৌলিক চাহিদার না উপর না, আমি ওই ইম্প্যাক্ট করে। পয়েন্টটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওই পয়েন্টের এক্সপ্লেনেশন চাচ্ছি যে টাকা মানে ইয়াটা যে ফল ম্যাম অর্থনৈতিক কোন দেশের কমে গেলে তো ম্যাম টাকার মান অটো কমে যায়, শেয়ার মার্কেট একজন রে ফল বলতে করলে। হবে, একজন রে বলো, একজন বলো। করে বলেন, একজন বলেন। আচ্ছা, শুভই বলেন, শুনি। ম্যাম মুদ্রাস্ফীতি কমে যাওয়ার ফলে সব থেকে বেশি সমস্যা হয় যেটা আমাদের কম দামি পণ্যটাও বেশি দাম দিয়ে কিনতে হয়, অনেক বেশি দাম দিয়ে। তারপরে যখন আমরা বাইরে থেকে, সহজ কথায় আইফোনের তুলনায় চলে আসি, যেমন আইফোনটা $1000 হলেই একজন আমেরিকান নাগরিক পাইতেছে, বাট আমার বাংলাদেশে বসে সেটা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হইতেছে। বাট আমার রেটটা, টাকার মানটাও যদি ইউরোর মতো 100 টাকা হইতো, তখন কিন্তু আমি আইফোনটা ওই আমেরিকার দিন থেকে আমি আরো কম দামে পাইতাম। তারপর আমার এই যে গার্মেন্টস শিল্পর প্রোডাক্ট গুলা যাচ্ছে বিদেশে, এই শিল্পর প্রোডাক্টটা কিন্তু আমার কাছ থেকে তারা কম দামে কিনে নিতেছে। এই জিনিস আমার টাকার মান বেশি হলে তারাও বেশি দামে কিনতো। যেমন আমেরিকা থেকে আমার কোনো কিছু যদি আমদানি করতে হয়, কোনো পার্টস, আমার বেশি দাম দিয়ে কিনতে হইতেছে, আমার মুদ্রার দাম কম তাই। সো এইটা যেটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, ইনফ্লেশন হলে আমার এই প্রোডাক্ট মানে আমার যে কারেন্সি যেটা, সেটার ভ্যালুটা ডিভ্যালুয়েট করে। সো যখন আমরা এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ রেটের বিষয়টা চলে আসবে। এক্সচেঞ্জ মানে কি, সাপোজ আমি ইউএসএ থেকে কিছু নিয়ে আসি, তার মানে আমার টাকাটা দিয়ে কিন্তু ওদের প্রোডাক্টটা কিনতে হবে, মানে ডলারের সাথে এক্সচেঞ্জ করতে হবে। এই এক্সচেঞ্জ রেটটাকে যখন ডিটারমিনেশনে যাই, সেখানে কিন্তু আমার ডোমেস্টিক যে কারেন্সি ওটা উইক হয়ে যায়। এটাকে বলে যে টাকার মান কমে যাওয়া বা কারেন্সি উইক হয়ে যায়, ওই কারেন্সিটা উইক হয়ে যায়। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে ব্রেকআউট রুম 8 এ। জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, আপনি বলেন। ম্যাম সব প্রোডাক্টের উপর ট্যাক্স বেড়ে যাবে ম্যাম। আপনাদের একটা পয়েন্ট ছিল সব প্রোডাক্টের উপর ট্যাক্স বাড়বে, এটা একটু একটু এক্সপ্লেন করবেন? এটা আমি বুঝিনি, মানে আপনারা আসলে কি মিন করছেন, বা অন্যরাও হয়তো আমার মনে হয় বুঝতে পারে নাই এটা কিভাবে হতে পারে, যেহেতু ডিসকাশন করেছেন সেটা। ম্যাম আমরা কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম ট্যাক্স ইনক্রিজের ব্যাপারটা ম্যাম এমন হয় যে যখন আমাদের জিডিপি ফল করতেছে, যখন আমাদের দেশের কাছে মানে অ্যাকচুয়ালি দেশের টাকাটা আসে কই থেকে? ট্যাক্স থেকে। তো পাবলিকের থেকে যদি ট্যাক্সটা সরকার না নেয়, তাহলে তো সরকার হলো মানে দেশ চালানোর মতো এনাফ ক্যাপাবল ফান্ড থাকবে না, বা জিডিপি তো ফল করেই গেছে, যার কারণে প্রত্যেকটা জিনিসের উপরে একটা মানে যেই ট্যাক্সটা থাকে সেটা আরেকটু বাড়িয়ে দেয়। যেমন আমাদের হলো করোনার সময় আমাদের ট্যাক্স বাড়ে নাই, কিন্তু সরকার কিন্তু বিভিন্ন ভাবে আমাদের হেল্প করছে, যেটার প্রভাব এই বছরে এসে আমরা বেশ ভালোভাবে ফিল করতে পারছি, কারণ আমাদের অনেক কিছুর দাম বেড়ে গেছে। যেমন যদি ওষুধ সাবসিডি শিল্পের কথা দিয়েছে, বলি, এটাকে আসলে আপনি বলতে পারেন যে গভর্নমেন্ট আমাদেরকে সাবসিডি দিয়েছে।
জি ম্যাম, এটা গত বছর দিয়েছে, যেটা কিন্তু ম্যাম এই বছরে এসে উসুল করতেছে বিভিন্ন মাধ্যমে। যেমন এই বছর আমরা শুরু থেকে দেখতে পারছি যে আমাদের কম্পিউটার পার্টস এর দাম বাড়ছে, যেটা ব্রেকআউট রুম 4 এ ওসামারা বলছে যে গ্রাফিক্স কার্ডের হ্যান ত্যান। তো ম্যাম খরচটা বাড়ছে দেখেই কিন্তু ম্যাম এত কিছু। খরচ বাড়ার মেন কারণ হইলো যে শিপমেন্ট চার্জ অনেক বাড়ছে, ট্যাক্সেস বাড়ছে। আমাদের ওষুধ প্রশাসনের ক্ষেত্রে দেখা গেছে যে আচ্ছা, অনেক আমি একটু মেডিকেল। ক্লিয়ার করি, একটু অন্য, যাতে অন্যরা বুঝতে পারেন। এখানে ওনারা যে জি ম্যাম। প্রবলেমটা আসলে সর্ট আউট করেছেন, ইয়াটস ট্রু, ইনকাম ট্যাক্স বার্ডেন বাড়ে আমাদের কারণে। কারণটা কি, যখন ইনফ্লেশনটা খুব হাই হয় তখন গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সাবসিডি দেয়। এটাকে যেটা বলছিলেন ওরা যে সাপোর্ট করেছে, এটাকে বলে সাবসিডি। যে গভর্নমেন্টের একটা প্রণোদনা প্রজেক্ট ছিল না 5,000 কোটি টাকার গত বছর, জি ম্যাম, জি ম্যাম। ওরকম একটা প্রণোদনা প্রজেক্ট বা সাবসিডি টাইপের পলিসিস গুলোতে চলে আসে। তো সাবসিডি গুলো যখন আমাদেরকে দিচ্ছে, এই সাবসিডি গুলোতে আমাদের হচ্ছে গিয়ে আপনার ওইটা কিন্তু গভর্নমেন্টের ফাইন্যান্সিংটা কোথা থেকে আসবে? গভর্নমেন্টের তো নিজস্ব টাকা বলে কিছু নাই। গভর্নমেন্ট যখন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা পরবর্তীতে কিন্তু আমাদের কাছ থেকে কোনো না কোনো ভাবে সেটা সে নিয়ে নেবে। সো তখন যেটা হয় যে তখন এটা ইনডিরেক্ট ট্যাক্স বার্ডেনটা আমাদের উপর চলে আসে। যেমন আপনার হচ্ছে গিয়ে ভ্যাট, যেটা সেটা আমাদের উপরে চলে আসে, বা ইনকাম ট্যাক্সের রেশিওটা বাড়িয়ে দেয়। যেমন এই বছর কিন্তু আমাদের যে গত বছর করোনা অনুযায়ী এবছর কিন্তু আমাদের ইয়াটা হওয়া উচিত ছিল, ওটাকে কি বলে যে আপনার হচ্ছে গিয়ে আপনার যেটাকে আমি বলবো যে আমাদের উপরে কিন্তু এবার ট্যাক্স ফ্রি আর্নিংটা কমানো উচিত ছিল, কিন্তু ট্যাক্স ফ্রি আর্নিংটা কিন্তু গভর্নমেন্ট কমায় নেই। ট্যাক্স ফ্রি আর্নিংটা গভর্নমেন্ট কমায়নি। এটা রিজন ওয়ান অফ দিস, যে একটা রেঞ্জ থাকে, যেমন ছেলেদের জন্য এটা 3 লাখ, মেয়েদের জন্য এটা 3.5 লাখ। এটা কিন্তু আমার এই বছরের এক্সপেকটেশন ছিল যে এটা হয়তো 4 লাখ 4.5 লাখ এরকম একটা রেঞ্জ আনে, কিন্তু এটা করলো না। কারণ গভর্নমেন্টের পকেটে টাকা নেই। তাহলে যদি ইনকাম ট্যাক্সের ওখানে কাট করি, তাহলে তো হচ্ছে কি আরো গভর্নমেন্ট বেকায়দায় পড়ে যাবে। সো গভর্নমেন্ট এই যে সাবসিডি দেওয়া বা এই জায়গাগুলোর থেকে গভর্নমেন্ট বেশ সরে আসে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর এইটা জি যখন ম্যাম। এটা যখন আমাদেরকে তখন সাপোর্ট দেওয়ার জন্য তখন যেটা করে যে ওই যে সাবসিডি দেয়, সরি মাই মিস্টেক, ট্যাক্স বার্ডেনটা বাড়ায় এবং হচ্ছে গিয়ে আমাদের উপরে সাবসিডির ওই বার্ডেনটা এইভাবে করতে হয়। ওকে, আর একটা পয়েন্ট বলেন ম্যাম। ম্যাম, আরেকটা ইনফ্লেশনের point- কারণে হচ্ছে পারচেসিং যে অ্যাবিলিটিটা থাকে পারচেজিং পাওয়ার ওইটা হচ্ছে কমে যায়। প্যারিটি যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা আর একটা সুন্দর পয়েন্ট, এক্সপ্লেন করতে পারবেন? ম্যাম, যখন মুদ্রাস্ফীতি হবে তখন ম্যাম আমরা কোনো প্রোডাক্ট যেটা আগে কিনতে পারতাম খুব অল্প টাকায়, সেটা যদি বেড়ে যায় তখন আমরা আসলে সেই প্রোডাক্টটা কেনার আগ্রহ কমে যাবে, অথবা কিনতে পারবো আমি না একটা এরকম। বেটার এক্সপ্লেনেশন এক্সপেক্ট করছিলাম। আচ্ছা যাই হোক, মানে ইনফ্লেশনের কারণে যেটা হয় একই কথা, আমাদের ইনকাম বাড়ছে না। একদম ইজিলি যদি বলতে চাই, আমাদের যদি ইনকাম বাড়ছে না, সো দ্যাট আমরা আসলে আপনার অ্যাজ ইট ইজ ইনকামটা নিয়েই থাকছি। তো তখন যেটা হয় যে ওই আপনার ইনফ্লেশনটার যে ইম্প্যাক্ট, যেটা আমাদের ওইটা আমাদের উপর খুব বেশি পড়ে। আচ্ছা, এরপর আমি চলে যাব হচ্ছে গিয়ে টেকআউট ফ্রম 6 এর কাছে। এখান থেকে বলবেন হচ্ছে আয়েশা আফরিন। জি ম্যাম, আমরা যে কয়েকটা পয়েন্ট বের করছি সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির সময় অনেক মানে জিনিসের দাম বেড়ে যায়, যার কারণে মানুষের মধ্যে জিনিস পারচেস করার চাহিদা কমে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাম টাকার মান কমে যায়। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে ম্যাম আমাদের আর আমাদের সেম ইনকাম থাকার কারণে আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব পড়ে। ওকে, আর মৌলিক চাহিদাগুলো ম্যাম ঠিকভাবে পূরণ হয় না মুদ্রাস্ফীতির কারণে। ওকে, ঠিক আছে। মৃদুল, যে কোনো একটা পয়েন্ট কি এক্সপ্লেন করে বলতে পারবেন? এই গ্রুপটাতে হচ্ছে অনেক মিক্স ব্যাচ ছিল, এই জন্য এই গ্রুপটাতে জিজ্ঞাসা করছি। আপনাদের মধ্যে ডিসকাশনটা কেমন ছিল মৃদুল? জি ম্যাম, ভালোই ছিল ম্যাম। ভালোই ছিল মানে কথা বলেছে সবাই? রাকিব কথা বলেছে? জি জি ম্যাম, জি ম্যাম, সবার আমরা সাথে সবাই মিটিং, আমাদের এখানে ম্যাম সবার সাথে 5 জনেরই কথা বলে 5টা পয়েন্ট ম্যাম ছিল। 5টা পয়েন্ট সবাই বের করছি আর কি। সবাই ঠিক আছে, মিলেই তো 5টা মৃদুল কি- পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি। আচ্ছা, সো মৃদুল কি একটা পয়েন্ট এক্সপ্লেন করতে পারবেন, যেটা হচ্ছে আয়েশা বললেন, যে কোনো একটা? এক্সপ্লেইন ওরকম তো ঠিক বলতে পারবো না, বাট মানে হচ্ছে মানে পয়েন্ট গুলা হচ্ছে মানে একটু মানে গুগল করা হয়েছে এইখান থেকে করে আমি পেয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, রাকিব কি একটা পয়েন্ট নিয়ে কিছু বলতে পারবেন? ম্যাম, মৃদুল ভাই একটা পয়েন্ট বলছিল, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির ফলে মানুষের অর্থ ব্যয় করার পরিবর্তে অর্থ সঞ্চয় করে। হুম, এর একটা পয়েন্ট ছিল, কিন্তু এর এক্সপ্রেশনটা আসলে ওরকম মাথায় আসছে না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো লাস্ট হচ্ছে গিয়ে আরো 3টা ব্রেকআউট রুম বাকি আছে, আমাদের ক্লাস টাইম শেষ অলরেডি। আমি আরেকটা ব্রেকআউট রুমের কাছে যেতে চাই, ব্রেকআউট রুম 5। ফখরুল, দেখি একটা পয়েন্ট বলেন। ব্রেকআউট রুম 5, এই রুমে ছিলেন মল্লিক ছিলেন, মাসিয়াত ছিলেন, ফখরুল এন্ড সাদমান। জি ম্যাম আমার জি ম্যাম, আমরা ছিলাম। ম্যাম আমরা কি বলতে পারবো? দেখি একটু ফখরুল বলুক। হ্যাঁ ম্যাম, ম্যাম এটা আসলে ম্যাম এটা আমাদের যে ডিপ্রেশনের মানে কি কারণে পয়েন্ট গুলো রিপিটেড হয়ে গেছে এই জন্য বলতে চাচ্ছেন এরকম কিছু? রিপিটেড হয়েছে জি বলতে ম্যাম আমরা রিপিটেড হয়েছে ম্যাম। ইয়েস ম্যাম, মানে আমরা যেটা ফার্স্টে মানে চিন্তা করেছিলাম যে যেহেতু ইনফ্লেশন হচ্ছে আমাদের মানে কারেন্সি নিয়েই সবকিছু হচ্ছে, তো কারেন্সির ভ্যালু অফ ক্যাশটা কমিয়ে দিতে পারে বা বাড়াতে পারে। তো মুদ্রাস্ফীতিটা আমরা বের করেছিলাম, যেটা সৌরভ অলরেডি বলে দিয়েছে। আর আমরা আরেকটা জিনিস দেখেছি যে মানে আরো কিছু পয়েন্ট বের করেছিলাম যে পারচেসিং পাওয়ারটা কমিয়ে দেয় ইনফ্লেশন, যেহেতু প্রাইসটা বাড়ছে তো আমাদের পারচেসিং পাওয়ারটা কমে যাবে। তো এই ক্ষেত্রে ম্যাম ইনফ্লেশন আরো যেটা করতে পারে যে আমাদের সেভিংস বা পেনশনস বা আমাদের লোনস যেটা আছে এটার মধ্যেও একটা ডিফারেন্স নিয়ে আসতে পারে, যেহেতু আমাদের ভালো পয়েন্ট ছিল এই যে সেভিংস এবং এই যে এটা যেটা যে আমাদের যে একদম ফাইনালে আমাদের যেটা পেনশনের কথা, যেটা এখানেও একটা আসলে ইমপ্যাক্ট ফেলে। আচ্ছা, আজকে অনেকক্ষণ কথা বললাম, ইট ওয়াজ ইন্টারঅ্যাক্টিভ সেশন। এখন একটু বলে দিই এই রিটেন পার্ট গুলো কেন আপনাদেরকে একটু প্র্যাকটিস করিয়ে নিলাম, বিকজ বুঝতেই পারছেন কিছু তো রিটেন পার্ট আছে, সব তো আর আমি যদিও বলেছি যে আপনাদের এক্সামে হাফ হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল পোর্শন, বাকি হাফ কি রিটেন। তো সেখানে কিন্তু রিটেন কোশ্চেন গুলো এরকমই হবে। তো এখানে দেখেন কোনোটাই কিন্তু আপনারা বইয়ের পয়েন্ট নিয়ে আসেন নাই, সম্পূর্ণ নিজেরা ডিসকাশন করে পয়েন্ট গুলো নিয়ে এবং পয়েন্ট গুলো কিন্তু কারেক্ট। তো এইভাবে যদি আমি প্রশ্নগুলো করে বারবারই বলি যে মেমোরাইজেশনের দরকার নেই, কনসেপচুয়াল অ্যান্সার করেন, ইউ উইল গেট গুড মার্কস। তো এইভাবে কনসেপচুয়ালি লিখবো এবং নিজে যেটা বুঝতে পারছি সেভাবেও যদি আমরা লিখি, আমি বলছি কোশ্চেন তো আমি করব, মানে করে তো ফেলেছি, কপিটা তো ঠিক আমি করবো। তো সেখান থেকে আমি বলছি যে একটা ভালো মার্কস আপনারা এক্সপেক্ট করতে পারেন। বুঝাতে পারছি? জি ম্যাম। ম্যাম ইউনিভার্সিটি থেকে আপনারাও ম্যাম কনসেপচুয়াল অ্যান্সার দিতেন নাকি টেক্সট বুক অ্যান্সার্স? আমার এটা টিচার টু টিচার ভ্যারি করতো, টিচার তবে টু টিচার আমাদের আমি একটু বলে নিই, আমাদের হচ্ছে গিয়ে যেগুলা কিছু কোর্স ছিল যেগুলো অ্যাকচুয়ালি মেমোরাইজ করতে হয়, যেগুলো থিওরি, মানে যেগুলো হচ্ছে গিয়ে থিওরি লাইক আমাকে এখন বললো যে সেইস ল এক্সপ্লেইন করে, হ্যাঁ, বা লাইক নিও ক্লাসিক্যাল গ্রোথ মডেল এক্সপ্লেন করে, ওখানে তার আমি কনসেপচুয়াল অ্যান্সার দিতে পারবো না। আমি সেক্ষেত্রে যেটা করতাম, এটা আমি আমার ইয়াটা বলছি, আমি সেক্ষেত্রে যেটা করতাম যে আমি হচ্ছে গিয়ে অ্যান্সার করতাম, কিন্তু আমি আমার মতো করে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিতাম। বুঝতে পারছেন? সেইস ল আমি বললাম, সেইস ল হচ্ছে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এরকম একটা ল। তো সেটা আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলছি যে এরকম একটা সেক্টরে সাপ্লাই আছে, তো দেখা গেল যে যেমন হেয়ার জেল বলে কোনো প্রোডাক্টের সাথে আমরা কনসেপ্ট আমাদের ছিলই না একটা সময়, কিন্তু এখন কিন্তু ভালো হেয়ার জেল সেল হয়। এটা আমি ওই এরকম একদিন পরীক্ষার হলে লিখতে যে আমার এটা মনে হয়েছে। তো এই প্রোডাক্টটা যখন মার্কেটে আসলে এটা ব্র্যান্ডিংটা এমন ভাবে হলো যে এই সাপ্লাইটা থেকে এটার ওন ডিমান্ডটা ক্রিয়েট করা হলো, তো এটা সেলস লর ইমপ্লিমেন্টেশন পাচ্ছে। এভাবে লিখতাম। পুরোপুরি মেমোরাইজেশনের অনেক কোর্সই ছিল যেগুলা, যেমন ইকোনমিক থট, এখানে পুরাই মেমোরাইজ, মানে বিভিন্ন হিস্ট্রি গুলো নিয়ে কথা বলা। কিন্তু আবার যখন আমরা ইকোনোমেট্রিক্স করতাম সেখানে মেমোরাইজেশনের জায়গা নেই, ম্যাক্রো ইকোনমিক থিওরি, মাইক্রো ইকোনমিক থিওরি, ওখানে অনেক নিজে থেকে লেখার জায়গা ছিল। তো ওইভাবে হচ্ছে গিয়ে যেত। বুঝতে পারছি ম্যাম। বাট আমি যেখানে আপনাদেরকে পড়াচ্ছি এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এখানে আসলে মেমোরাইজেশনের থেকে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা লিখতে পারবো। তো ওই জন্য আমি বলি যে মেমোরাইজেশনের দরকার নেই, তবে যেই জায়গাটা মেমোরাইজ করতে হয় সেটা কিন্তু বলি। যেমন প্রিন্সিপাল গুলো যখন পড়াচ্ছিলাম, 10 প্রিন্সিপাল, আমি বলেছি না যে এই প্রিন্সিপাল কিন্তু হুবহু জানতে হবে, কারণ এটা আমি বানায় লিখতে পারবো না, কিন্তু প্রিন্সিপাল গুলো এক্সপ্লেনেশন নিজের মতো করে লেখা যায় এরকম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। একটা ম্যাথস এখন আমাদের শুধু বাকি থাকলো, দ্য ক্যালকুলেশন অফ ইনফ্লেশন রেট ফ্রম দ্য সিপিআই, এটা হলে আমাদের শেষ হয়ে যাবে। এই তো, তাহলে থাকেন আজকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম আসসালামু অ্যাটেন্ডেন্স আলাইকুম। অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি অলরেডি, ওই যাদেরটা দেইনি তাদেরটাই হচ্ছে ক্লাস থেকে বের করে দিয়েছি, ওটাই বলছিলাম। তো এর মধ্যে নাবিলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু ও ক্লাসে ছিল, এন্ড সৌরভটাও অ্যাডজাস্ট হবে। ম্যাম ওকে যখন ডাকছিলেন তখন ওর কারেন্ট চলে গেছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা নেই, তো ওগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে।
আমারটা অ্যাড হবে না ম্যাম? সবারটাই অ্যাড, মানে ওই তো বললাম যাদের যাদের নাম বলেছি, আমার যেটা ক্যালকুলেশনে ভুল ছিল সেটা অ্যাডজাস্ট করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম অ্যাটেন্ডেন্স